শেখ হাসিনা ও পরিবারের প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ। ৫ আগস্ট চানখারপুরের ৬ হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু। ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস। ৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। সই হতে পারে শ্রম প্রতিরক্ষা সহ ৫টি সমঝোতা স্মারক। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। টেবিল ঠেলে নেবে এই জায়গায় 200 টাকা আছে আমার ধরে। ড্রেসিং প্লাস্টার স্ট্রেচারে রোগী আনা নেয়া, বাড়তি অর্থ ছাড়া সেবা মেলে না নিটোরে। জরুরি বিভাগ অপারেশন থিয়েটারও নোংরা। জনবল সংকটের দোহাই পরিচালকের। এবং গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক সহ নিহত 52। নিন্দার ঝড়। হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। প্রথম দিনে সাক্ষ্য দিচ্ছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন। 6টি মামলার অভিযোগে গঠনের পর ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে আজ 3টি মামলার সাক্ষ্য গ্রহণ হবে। মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে রাজুকের 60 কাঠা প্লট ভোগ দখল করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। আইন অনুযায়ী পলাতক অবস্থায় আসামিরা আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলা লড়ার সুযোগ পাচ্ছেন না। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় আজ প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিনই আজ সাক্ষ্য দিচ্ছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তিনি এখন পর্যন্ত বিচারককে তার সাক্ষ্য গ্রহণে যতটুকু জানিয়েছেন যে এই রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে রাজুককে তারা নির্দেশনা দেন যেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সেখানে 60 কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়। এবং তিনি আরও জানিয়েছেন যে যদিও প্লট বরাদ্দের পরবর্তীতে এখানে বিজ্ঞপ্তি আকারে যাদের নামে প্লট বরাদ্দ করা হয়েছে তাদের নাম প্রকাশ করার কথা ছিল, কিন্তু যেহেতু এই প্লটটা নিয়ম বহির্ভূতভাবে নেওয়া হয়েছিল তাই সেই বিজ্ঞপ্তির মাধ্যমেও কোনো ভাবে জানানো হয়নি যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। তো এই প্লটের ব্যাপারে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে প্লট বরাদ্দের বিষয়ে রাজুকের যে বিধিবিধান, অর্থাৎ রাজুকের আওতাধীন অংশের মধ্যে কারো যদি তিনি অলরেডি জমির মালিক থাকেন তাহলে তিনি প্লট পাবেন না, কিন্তু তারপরেও শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার পরিবারের নামে রাজুকে 60 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিলেন এবং এর পরে তিনি সেখানে কোনো ধরনের নিয়ম মান্য না করে সেখানে তিনি রেজিস্ট্রিও করে ফেলেন। এরপরে সেটা যখন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এবং দুদক সেই ব্যাপারে মামলা করে, তখন সেই মামলার প্রথম দিকে আসামিদের নামে সমন জারি করা হয় এবং প্রজ্ঞাপন আকারে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা যেহেতু আদালত উপস্থিত হননি তাই তাদের অনুপস্থিতিতেই আজ বিচার কাজ শুরু হয়েছে। তো প্লট বরাদ্দের সাক্ষ্য গ্রহণের বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। কেরানীগঞ্জে ঢাকা 3 আসনে তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে আপনারা কার কথা আপনি আশ্বস্ত হবেন? ওনার কথার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরেও আমি বলবো যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল। থানা খালি, কেউ আসে না। আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলি অত সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনার কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফ্রন্ট খুঁটে ফেলায়।
কথাটা শেষ করে তারপর আপনি বলেন। আমি তো উঠা দিতেছি না, ওর থেকে কি পরিস্থিতি উন্নতি হয় নাই? তা আরও যে আমাকে সময় হয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকের 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। শোনো, যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে, শোনেন, যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে ওই জায়গায় আমরা কিন্তু তাদের আওতায় নিয়ে এসেছি। এই জন্য আমি বলতেছি শুধু সাংবাদিক না, সাধারণ জনগণের উপর যেন হামলা না হয়, এই জন্য কিন্তু আমাদের সবারই এটা প্রতিকার করে। এটা কিন্তু আমাদের একটা কোনো একটা কাছে একটা অঘটন ঘটতে থাকলে এটার প্রতিহত করতে কিন্তু আমাদের একটা ইমানি দায়িত্ব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সকালে এই মামলায় গ্রেফতার শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত 14 জুলাই 8 আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই মামলার অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলার পর জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এই মামলায়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। শুরু হলো চানখারপুলের যে 6 জনকে হত্যা মামলা, সেই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আজকে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, এবং তার যে সূচনা বক্তব্য, সেই সূচনা বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের যে কথোপকথন, সেই কথোপকথনটি লিখিত আকারে পড়ে তিনি শুনিয়েছেন, এবং সেই কথোপকথনেই পরিষ্কার শেখ হাসিনা বারবার মাকসুদ কামালকে বলছেন ওরা রাজাকারের বাচ্চা, রাজাকারদের ফাঁসি কিভাবে দেওয়া হয়েছে সেগুলো কি তারা দেখেনি, তাদেরকেও সেইভাবে ফাঁসিতে ঝোলানো হবে। এবং মাকসুদ কামালকে বলতে শোনা যায়, মাকসুদ কামাল বলেছেন যে শুধুমাত্র পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, তাহলে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের বক্তব্যগুলো উঠে এসেছে। একই সঙ্গে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারলেস বার্তায় যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলোও কিন্তু চিফ প্রসিকিউটর আদালতের সামনে, ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছেন। তো মোটা দাগে তার সূচনা বক্তব্য শেষ হয়েছে এবং এখন সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া সেটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিফ প্রসিকিউটর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তার সূচনা বক্তব্য তিনি কি দিয়েছেন এবং এই মামলার প্রেক্ষাপটগুলো কি সেটি তিনি আদালতে তুলে ধরেছেন। এবং চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এই মামলার তথ্য প্রমাণ এতটাই অকাট্য এবং এতটাই দালিলিক যেটি আসলে সত্যকেই প্রতিষ্ঠিত করবে। এবং একই সঙ্গে এটি বলা হচ্ছে যে এই মামলায় যে কথা বলছেন চিফ প্রসিকিউটর, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় 5ই আগস্ট 2024 সালে সাবেক স্বৈরশাসক পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে মার্চ টু ঢাকা কর্মসূচি, যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে মানুষ শহীদ মিনার হয়ে ঢাকার দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন, সেই সময়ে চানখারপুল এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। তাদের মধ্যে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি ছিল তারা অর্ডার দিয়েছেন এবং বাকিরা সরাসরি চাইনিজ রাইফেল এবং এসএমজি দিয়ে
গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে, সেইটার অংশ হিসাবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন, এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সে প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে, এর আগে জানাচ্ছিলেন সহকর্মী আফজল হোসেন। লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। সকালে আদালতে হাজিরের পর 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যদিও আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, এই মামলায় আসামিকে এর আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন থানার মামলায় সুলাইমান সেলিম, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন সহ 6 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সুলাইমান সেলিমকে রাষ্ট্রপক্ষে আমরা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছি। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দীর্ঘ 15 বছর পর নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন উপজেলার কর্মী সমর্থকরা সম্মেলনস্থল নওগাঁ কনভেনশন সেন্টারে হাজির হচ্ছেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতারাও থাকবেন বিশেষ অতিথি হিসেবে। সম্মেলনে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই 3টি গুরুত্বপূর্ণ পদে সরাসরি কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই মুহূর্তে নওগাঁর কনভেনশন হলে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। সময় সংবাদে আরও থাকছে। অবকাঠামো সংস্কার নামে হরিলোটে ভোলায় কাজ না করেই কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হবে দ্বিপাক্ষিক বৈঠক। সফরে শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর তালিকায় পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে সফরে। এবছর আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়ার সহযোগিতা চাইবে বাংলাদেশ। সফরে রোহিঙ্গা সংকটের সমাধানে আসিয়ানের দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংলাপের কথা রয়েছে ডক্টর ইউনূসের। সফরের শেষ দিন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের।
ড্রেসিং ও প্লাস্টার করানো থেকে শুরু করে হুইল চেয়ার কিংবা স্ট্রেচারে তুলে রোগী আনা নেয়া করতেও গুনতে হয় টাকা। জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশে দুর্গন্ধে টেকা দেয়। হাসপাতালের বাইরেও পড়ে আছে আবর্জনা। সোহেল কুরেশি ও শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায় গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমে স্তূপ হয়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা। এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেবা নিচ্ছেন রোগীরা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে। এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দেয়। বাথরুম দুটার কন্ডিশন খুবই খারাপ, ইউজ করার মতো না। আমি বলছি সাফ করার জন্য ওনা করেন, ওনাকে আপনি করেন। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। চার পোকা বোঝাই করা, ইঁদুর, বিড়াল পায়খানা করে সব বড় রাখছে। এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার। সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর। রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে। হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের। আমার বাচ্চা উঠতে পারতেছে না, আমার ঢাকা শহরে কোনো চিকিৎসা নেই, এরকম সরকারি হাসপাতাল থাকার চাইতে না থাকা ভালো। চাদর বিছানো থেকে একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো, ফল ফ্রুট বা রাখার, এটার জন্য টাকা 530 টাকার টেস্টে 1000 টাকা বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়েছে। তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর, তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা। একটা ড্রেসিং এর 750 করে টাকা নেয়। টেবিল ঠেলে নেবে হিজাগো 200 টাকা চাই আমাগো ধরে। ওয়াশ করে দেবে হিজাগো 1000 টাকা দিতে হইবে। একটা শীষ না দিলে সেরা ইলিশন মারিয়া দেয় না। বলছি সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে, আপনি 2500 টাকা দেন। পরে আমি আমার জন্য 2000 টাকা আমি দিছি। সম্প্রতি দায়িত্ব নেয়া নিটোর পরিচালক জানান, পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে, যারা করতেছে। আর এটা হচ্ছে, তবে হ্যাঁ, আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম। আমরা সমন্বয় করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বলা আছে যে এই ধরনের কোনো রকম অনৈতিক কোনো রকম বিষয়ের সাথে যারাই যেখানে পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুপর্দ করা হয়। অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। এটা যদি নিটোরে ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব। স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ভোলার চরফ্যাশনে 217টি গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে সরকারের কয়েক কোটি টাকা হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। নামমাত্র কাজ করে কাগজ কলমে সমাপ্ত দেখিয়ে গত জুনের মধ্যে তুলে নেওয়া হয় বরাদ্দের টাকা। প্রকল্প বাস্তবায়ন কমিটির এমন বেপরোয়া অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন লিটন, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। 2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনের মাদেরচর বাজার, নুরানিয়া ও হাফেজি মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 6,77,000 টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু পুরো মাদেরচর ঘুরে এই নামে কোনো মাদ্রাসার হদিস পাওয়া যায়নি। কিন্তু অস্তিত্বহীন প্রকল্পের টাকাও উত্তোলন করা হয়েছে। নুরাবাদ ইউনিয়নের পূর্ব চর তোফাজ্জল আসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 3,05,750 টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। একইভাবে দুলারহাট দাখিল মহিলা মাদ্রাসা ও গাফরিয়া ফাজিল মাদ্রাসার মাঠ ভরাটেও অনিয়মের অভিযোগ শিক্ষক ও স্থানীয়দের। আমার মাদ্রাসায় 3,05,000 টাকা বরাদ্দ হয়েছে, আমি মাত্র 60,000 টাকা পাইছি। এদিকে প্রকল্পের অধীন রাস্তাগুলোতে নামমাত্র কিছু মাটি ফেলে পুরো টাকা হাতিয়ে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি, অভিযোগ স্থানীয়দের। সামান্য কিছু মাটি ফেলায় তারা চলে গেছে।
প্রশাসন বলছে অনিয়ম করা প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী আদায় করে নেওয়া হবে। কাজ না করে বিল নিয়ে গেছে এরকম আমিও দেখতে চাই না। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যাচাই করে দেখার জন্য, এবং যদি কেউ কোনো কাজ না করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চরফেশনে কাবিটার 3,57,09,574 টাকা, টিআরের 2,68,73,508 টাকা এবং 510 মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। হুঁশিয়ারি অভিযানেও বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, অথচ গেল জুলাই পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে 500-র বেশি। সুপার শপে পলিথিন বন্ধ হলেও বেড়েছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রপিলিনের তৈরি টিস্যু ব্যাগের ব্যবহার। দীর্ঘদিনেও সহজলভ্য বিকল্প তৈরি করতে না পারায় থামানো যাচ্ছে না এ নিষিদ্ধ পণ্য, এমন পর্যবেক্ষণে তুলে ধরছেন ব্যবহারকারী ও বিশ্লেষকরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। 1 নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে রেইড করব। গেল বছর আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন 23 বছর আগেই নেয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে এবার বদ্ধপরিকর তারা। ঘোষণা অনুযায়ী কারখানা ও বাজারে অভিযানও চালায় সরকার। পরিবেশ অধিদপ্তরের তথ্য, গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের 4 আগস্ট পর্যন্ত 5 শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যেখানে 71 লাখ টাকা জরিমানা ও 16টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। কিন্তু এসব অভিযানে নিষিদ্ধ পলিথিনের সরবরাহ ও ব্যবহার কি কমেছে? কাপড় বাড়াইছিল ওটা আবার তলা ফাইটটা জায়গা বাড়া করেছিল, এর লাগে এখন আবার এই পলিথিনে চলে। বাজারে আসি খালি হাতে, দোকানদার দেয়, আমরা নিয়ে যাই। কিছুটা আশার আলো দেখা গেছে সুপার শপে। সরাসরি বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার। চটের ব্যাগ বা পাটের ব্যাগটা ইউজ যে করি বা ভালো সুতির ব্যাগগুলো ইউজ করি, এটা একটা উদ্যোগটা ভালো। যেটা আসলে রিউজেবল, সেটা কিন্তু আসলে এখানে ক্রেতা দামের তারতম্যের কারণে এখানে নিচ্ছে না। প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন BGPMEA বলছে, ক্ষতি কমাতে উন্নত বিশ্বের মতো পলিথিন ব্যবহার বন্ধ নয়, বরং ব্যবস্থাপনায় জোর দিতে হবে। আমার মনে হয় আমরা ভুল পথে যাচ্ছি। আমার ধারণা, আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন না করতে পারি, এটা সমাধান আসবে না। আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে। মাটি বা পানিতে না মিশলেও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যাওয়া এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে যাওয়ার আগে গবেষণার দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ে যাওয়া অথবা মানুষ থেকে ফেরত নেওয়া, এই কাজগুলো এগুলো মার্কেট সার্ভে যেমন করা দরকার হয়, তেমনি মানুষের ওপিনিয়ন সার্ভেটা করা দরকার। বিভিন্ন সংস্থার গবেষণা বলছে, রাজধানীতে প্রতিদিন 700 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মোট বর্জ্যের 10% বেশি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুর মান বিষয়ক সংস্থা IQ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 54, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 52, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগে বায়ুর মান 108, যা সহনীয়, আর্দ্রতা 71। সিলেট বিভাগে বায়ুর মান 77, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। খুলনা বিভাগের বায়ুর মান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 69। রংপুর বিভাগের বায়ুর মান 90, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 52 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 108। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। দখলদার বাহিনীর আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 52 ফিলিস্তিনি। হামাসের শেষ ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের বিপরীতে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আল জাজিরার 5 সাংবাদিক সহ 7 জন প্রাণ হারান। এক বিবৃতিতে এই হামলাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। এক প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের শুরু থেকে নিরপেক্ষভাবে কাজ করে আসছিলেন ওই 5 জন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। আল শিফা হাসপাতালের পাশাপাশি এদিন উপত্যকাটির বেশ কয়েকটি এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও চালানো হয় আক্রমণ। এসব ঘটনায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গেল শুক্রবার গাজা সিটি দখলের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের সামনে নেতানিয়াহু দাবি করেন, এটি যুদ্ধ দ্রুত শেষ করার সবচেয়ে কার্যকর উপায়। তার দাবি, গাজার 70 থেকে 75% এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি দুটি হামাস ঘাঁটি গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শরণার্থী শিবির দখল করা ছাড়া বিকল্প নেই। তেল আবিবকে নিয়ে গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। যদি হামাস অস্ত্র ত্যাগ করে এবং বন্দীদের মুক্তি দেয়, তাহলেই যুদ্ধ শেষ হবে। হামাসকে পরাজিত করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই। এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সহকারী মহাসচিব সতর্ক করেন, এই পরিকল্পনা কার্যকর হলে গাজায় আরেকটি বিপর্যয় নেমে আসবে, যা নতুন করে গণহত্যা, বাস্তুচ্যুতি ও ধ্বংস ডেকে আনবে। গত মে থেকে খাদ্য সংগ্রহের চেষ্টায় 1370 জনের প্রাণহানির ঘটনাও তুলে ধরে জাতিসংঘ। এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা ও পরিবারের প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। 5 আগস্ট চানখারপুলের 6 হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কেরানীগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। দায়িত্বে থাকবেন 80,000 সেনা সদস্য। এবং 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। সই হতে পারে শ্রম, প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ে।